প্রশ্ন দিয়ে শুরু করি। 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ গোষ্ঠী নির্দিষ্টভাবে যে প্রশ্নের একটাই উত্তর দিয়ে আসছে, পালিয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। তার মানে বুঝতেই পারছেন আমি কোন প্রশ্নটি করতে চাইছি। আমি আসলে প্রশ্ন করতে চাইছি যে শেখ হাসিনা কি দেশ ছেড়ে পালিয়েছিলেন, নাকি তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রেখে আসা হয়েছিল? পালানো আর রেখে আসার মধ্যে যে বিরাট পার্থক্য আছে সেটা তো মানেন। কিন্তু আমি আজকে এই একটি শব্দ নিয়েই কথা বলতে চাই, পালানো। কারণ শব্দটা যত সহজে বলা হচ্ছে, পুরো ঘটনা কিংবা ঘটনা পরম্পরা তো 2 বছরে আমাদের কাছে ততটা সহজ লাগেনি। আপনার কাছে লেগেছে, আমার কাছে লাগেনি। এবং যারা এই শব্দটা ব্যবহার করছেন তারা ইচ্ছাকৃতভাবে একটি বিশাল রক্তাক্ত এবং পূর্ব পরিকল্পিত অধ্যায়কে আড়াল করছেন। মজার ব্যাপার হলো, শেখ হাসিনা পালিয়েছেন বলার তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে স্বঘোষিত ইতিহাসবিদ, একসময়কার রাজনৈতিক নেতা, পরবর্তীতে সংবাদপত্রের এডিটর হয়ে যাওয়া লোকজন, সাংবাদিক, বিশ্লেষকরা, আন্তর্জাতিক লবিস্টরা, বিদেশিরা অনেকেই আছেন। বলাই বাহুল্য, এদের জন্মটাই আসলে আওয়ামী বিরোধী শিবিরে, এদের কাজকর্ম আওয়ামী লীগের বিরোধিতা, এদের বেড়ে ওঠা শেখ হাসিনা বিদ্বেষের ভেতর দিয়ে। আরো বড় কথা হলো, এদের প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় দ্বিধাহীন, দ্ব্যর্থহীন। প্রথমে সেই প্রেক্ষাপটটা বলা দরকার, যেটা না বললে 5ই আগস্টের ঘটনা বোঝা যাবে না। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যা ঘটেছিল সেটাকে কেউ কেউ ছাত্র আন্দোলন বলছেন, কেউ বলছেন গণ অভ্যুত্থান। কিন্তু ঘটনাক্রম বিশ্লেষণ করলে একটি ভিন্ন চিত্র আমাদের সামনে আসে। কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন কিভাবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সরকার উৎখাতের রাজনৈতিক মঞ্চে পরিণত হলো, সেই প্রশ্নের উত্তর কেউ দেয়নি এখনো পর্যন্ত। কোটা সংস্কারের দাবি তো সরকার মেনেও নিয়েছিল, কিন্তু আন্দোলন থামেনি, থামানো হয়নি। টাকা এসেছে, অস্ত্র এসেছে এবং মেটিকুলাস ডিজাইন হয়েছে। কারণ আন্দোলনের ভেতরে একটি পরিকল্পিত এজেন্ডা ছিল, যেটা কোটা সংস্কারের সাথে কোনো সম্পর্কই রাখত না। 2024 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশ জুড়ে যা শুরু হয়েছিল সেটাকে সরলভাবে বিক্ষোভ বলা যাবে না। পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হলো, থানায় আগুন দেওয়া হলো, নিরস্ত্র পুলিশ সদস্যদের ধরে ধরে পিটিয়ে হত্যা করা হলো, ঝুলিয়ে রাখা হলো, পুড়িয়ে মারা হলো। এই মানুষগুলো সরকারি কর্মচারী ছিলেন, দেশের নাগরিক ছিলেন, পরিবার ছিল তাদের। কিন্তু তাদেরকে যেভাবে হত্যা করা হলো সেটা দেখে যে কোনো সুস্থ মানুষের বুক কেঁপে উঠবে। একজন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে তার লাশের উপর নৃত্য করা হয়েছে, একজনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, একজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো কোনো স্বতঃস্ফূর্ত গণরোষের প্রকাশ নয়, এটা পূর্ব পরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের সহিংসতা। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, মন্দির ভাঙা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, সরকারপন্থী বলে পরিচিত ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে, মেট্রো রেলের স্টেশন ভাঙচুর হয়েছে। এগুলো ছাত্রদের কাজ ছিল না, সংগঠিত সশস্ত্র গোষ্ঠী এই হামলাগুলো পরিচালনা করেছিল এবং ছাত্র আন্দোলনের আবরণকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছিল। সাধারণ মানুষকে বলা হয়েছিল এটা তাদের অধিকার আদায়ের আন্দোলন এবং শেখ হাসিনা সেটা থামিয়ে দিতে চাইছে, শেখ হাসিনা মানুষ মারছে। কিন্তু আসলে ছিল একটি পরিকল্পিত রাষ্ট্র ক্ষমতা দখলের নীল নকশা, যার পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় মহলের সক্রিয় সম্পৃক্ততা ছিল, অর্থায়ন ছিল, অস্ত্র দিয়ে সহযোগিতা ছিল, ট্রেনিং ছিল এবং দীর্ঘকালের একটি প্ল্যান ছিল। এই প্রেক্ষাপটটাকে আপনি মাথায় রেখে আমরা এবার 5ই আগস্টের দিকে ফিরি। 2024 সালের 5ই আগস্ট। 4 আগস্ট রাতে গণভবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, আপনারা সবাই পত্রপত্রিকায় দেখেছেন। পরবর্তীতে 3 বাহিনীর প্রধান, আইজিপি, র্যাবের ডিজি সহ শীর্ষ সামরিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে জানিয়েছিলেন পরিস্থিতি সামাল দেওয়ার মতো আর কোনো শক্তি তাদের অবশিষ্ট নেই, পুলিশের গোলা বারুদ শেষ হয়ে গেছে, বাহিনী ক্লান্ত আর মাঠে টিকে থাকা সম্ভব নয়, তাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেওয়া হলো। শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও, কিন্তু আমি দেশ ছেড়ে কোথাও যাব না। কারণ তাকে তখনই দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
শেখ হাসিনা সরাসরি দেশ ছাড়ার প্রস্তাব নাকচ করেছিলেন এবং তিনি বলে দিয়েছিলেন তিনি যাবেন না। এই যে গণভবনে কবর দিয়ে দাও, এটা কি একটি সাধারণ বাক্য? আপনার কি মনে হয় না এই একটি বাক্যেই আছে সমস্ত পালানোর তত্ত্বকে মিথ্যা করার প্রমাণ? একজন মানুষ যিনি পালাতে চান তিনি কিভাবে কথা বলেন? যে মানুষ ভয়ে পালাতে চায় সে প্রাণ ভিক্ষা করে, সে মৃত্যুকে আলিঙ্গন করতে বলে না। শেখ হাসিনা থাকতে চেয়েছিলেন, লড়তে চেয়েছিলেন, কিন্তু চারপাশ থেকে চাপ আসছিল এবং একটি বিশেষ কারণে সামরিক কর্মকর্তারা অত্যন্ত জরুরি ভিত্তিতে তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে বলা হয়েছিল গোপালগঞ্জে যাওয়ার কথা, কিন্তু পরবর্তীতে কি হয়েছিল সেটাও আমরা জানি। আসুন সেটাও বিস্তারিত আলোচনা করি। যে বিশেষ কারণের কথা বললাম সেটা হচ্ছে সেদিন একটি পরিকল্পনা ছিল গণভবনে হামলা করে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে হত্যা করে তাদের লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখার। এই তথ্য গোয়েন্দা সূত্রে সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছেছিল। বাংলাদেশের ইতিহাসে এরকম পরিকল্পনা তো নতুন নয়। 1975 সালের 15 আগস্ট এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার নিজের বাসভবনে সপরিবারে হত্যা করা হয়েছিল। একই বছর 3রা নভেম্বর জেলের ভেতর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। ইতিহাসের সেই ভয়ানক পুনরাবৃত্তি ঠেকাতেই সেনাবাহিনী শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন করেন। তাকে স্পষ্ট বলা হয় শেখ হাসিনাকে প্রাণে বাঁচাতে হলে তাকে এই মুহূর্তে গণভবন ছেড়ে যেতে হবে, এই সিদ্ধান্ত এখনই নিতে হবে। ছোট বোন শেখ রেহানা কাঁদতে কাঁদতে তার বড় বোনকে বলেন চলো চলে যাই আমরা। অবশেষে জয় এবং শেখ রেহানার কথায় শেখ হাসিনা রাজি হন হেলিকপ্টারে চড়তে। এর পরের ঘটনাক্রমটা একটু মনোযোগ দিন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J হারকিউলিস সামরিক পরিবহন বিমান, কল সাইন ছিল AX1431। বাংলাদেশের বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে উড়াল দেয় বিমানটি। অফিসিয়াল কাগজে লেখা ট্রেনিং ফ্লাইট। বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ রেখে উড়েছে যাতে রাডারে ধরাও না পড়ে। আর ভারত সীমান্ত পার হওয়ার পরে সেই বিমানটিতে দুই দিক থেকে ভারতীয় রাফায়েল বিমান পাহারা দেয়। সেদিন ফ্লাইট রেডার 24-এ বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা বিমানটি ছিল এই AX1431 বিমানটি বা ফ্লাইটটি। 29,000-এরও বেশি মানুষ একসাথে বিমানটির গতিপথ অনুসরণ করছিলেন। বিমানটি ভারতের হিন্ডন বিমান ঘাঁটিতে বিকেল 5:36 অবতরণ করে। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নামিয়ে দিয়ে পরদিন সকালে 7 জন সামরিক ক্রু সদস্যকে নিয়ে বিমানটি আবার ঢাকায় ফিরে আসে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা বলি আপনাদের। সেই AX1431 বিমানটি আজও বাংলাদেশ বিমান বাহিনীতে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে, সেনাবাহিনী ব্যবহার করছে। এই 7 জন সামরিক ক্রু কর্মকর্তা আজও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। তাদের একজনকেও বরখাস্ত করা হয়নি, একজনকেও তদন্তের মুখোমুখি করা হয়নি, একটি কোর্ট মার্শালও হয়নি তাদের বিরুদ্ধে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রকাশ্যে স্বীকার করেছেন যে সেদিন তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বাংলাদেশের বিমান বাহিনী নিজেই ভারতের কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল। ভারত তাৎক্ষণিকভাবে রাজি হয়েছিল। এমনকি IAF বা ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমান সেদিন AX1431 কে ভারতীয় আকাশসীমায় নিরাপদ এসকর্ট দিয়েছিল। এই সমস্ত তথ্য একটা কথাই বলছে, এটা একটি রাষ্ট্রীয়ভাবে সমন্বিত দুই দেশের সামরিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত নিরাপদ স্থানান্তর অপারেশন বা অভিযান। একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিকে তার জীবন বাঁচাতে নিরাপত্তা বাহিনী এই কাজটি করেছে, এই অভিযান পরিচালনা করেছে। এটাকে পালানো বলতে হলে তাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী একজন পলাতক আসামিকে রাষ্ট্রীয় সামরিক বিমানে করে বিদেশে পৌঁছে দিয়েছে এবং সেই কাজে অংশ নেওয়া সকল কর্মকর্তা এখনো দায়মুক্ত অবস্থায় পদে বহাল আছেন। এই যুক্তি কি গ্রহণযোগ্য? একটুও না। তাহলে এই পালানো শব্দটা কোথা থেকে এলো? এলো রাজনৈতিক প্রয়োজন থেকে।
কাদের প্রয়োজন ছিল? ইউনূসের প্রয়োজন ছিল, ইউনূসের বাহিনীর প্রয়োজন ছিল, উপদেষ্টাদের প্রয়োজন ছিল, বিএনপির প্রয়োজন ছিল, জামায়াতের প্রয়োজন ছিল এবং এই এনসিপির গুন্ডাদের প্রয়োজন ছিল। আর প্রয়োজন ছিল বাংলাদেশে যারা ন্যারেটিভ তৈরি করেন বিদেশি পয়সায় তাদের। কারণ পালানো শব্দটা ভীরুতার ছবি আঁকে, পরাজয়ের গন্ধ ছড়ায়। যারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হলো এই বয়ানটা যে শেখ হাসিনা ভেঙে পড়েছেন, শেষ হয়ে গেছেন, পালিয়েছেন। যেমন এই মুহূর্তে বাংলাদেশের এসব ন্যারেটিভ উৎপাদনকারী লোকজন বলছে শেখ হাসিনা নাকি মারা গেছেন, আর তার এআই দিয়ে তার ভয়েস মানুষ কথা বলছে। তাহলে অনেক কিছুই মিথ্যা হয়ে যায়। আমার সাথে কথা বলার ব্যাপারটিও আসলে তাহলে মিথ্যা হয়ে যাবে, সে প্রসঙ্গ থাক। কিন্তু যে মানুষটি 4 আগস্ট রাতে সামরিক কর্মকর্তাদের বলেছিলেন গুলি করে মেরে ফেলতে, যিনি বিদায়ী ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু সামরিক কর্মকর্তারা সেই অনুমতিটুকুও দেয়নি, যিনি দিল্লি থেকে দলীয় বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, তাকে পালানো মানুষ বলা যায় না। আরো অনেক কিছু বলতে পারেন শেখ হাসিনাকে, কিন্তু পলাতক শেখ হাসিনা বলাটা অন্যায়, মিথ্যাচার এবং অবশ্যই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। আর এই জুলাই সন্ত্রাসের সময় যে মানুষগুলোকে স্বপ্ন দেখিয়ে রাস্তায় নামানো হয়েছিল তারাও আজ বুঝতে পারছেন যে তাদের ব্যবহার করা হয়েছিল। পুলিশ হত্যার নৃশংসতা, সরকারি সম্পত্তি ধ্বংস, সংখ্যালঘুদের বাড়িতে আগুন, এগুলো ছিল একটি পূর্ব পরিকল্পিত সহিংস ক্ষমতা দখলের মেটিকুলাস ডিজাইন। সাধারণ ছাত্রদের কোটা সংস্কারের আবেগকে হাতিয়ার বানিয়ে পেছন থেকে অন্য একটি শক্তি তাদের লক্ষ্য পূরণ করে দিয়েছে। আর সেই লক্ষ্যটা কখনো কোটা সংস্কার ছিল না। শেখ হাসিনা সারা জীবন বলে এসেছেন শেখ হাসিনা পালায় না। 5ই আগস্ট তিনি সেটা প্রমাণ করেছেন, তিনি পালাননি। বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে, সেনাবাহিনীর ক্রুর তত্ত্বাবধানে 2 দেশের সামরিক বাহিনীর সমন্বিত অপারেশনে তাকে একটি নিশ্চিত হত্যার হাত থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই বিমান আজও উঠছে, সেই ক্রুরা আজও দায়িত্বে আছেন। ইতিহাস নিজেই বলছে কি ঘটেছিল সেদিন। যারা এটাকে পালানো বলছেন তারা নিজেকে মিথ্যা বলছেন, ইতিহাসকে মিথ্যা বলছেন। এবং মিথ্যা ইতিহাস খুব বেশি দিন যে টেকে না তা তো আমরা ইউনূসের শাসনের শেষ দিকেই বুঝে ফেলেছি, দেখে ফেলেছি। সবাই বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমরা প্রতারিত হয়েছে। ভেবে দেখুন আপনি আর এই পালানো নিয়ে আপনি আর কতবার প্রতারিত হতে চান? আপনি কি আবারও শেখ হাসিনা পালিয়েছেন বলে নিজেকে প্রতারিত করতে চান? ভালো থাকবেন সবাই।